সানা নিজের চোখ অফ করে আছে। সাফওয়ান পকেট থেকে চকলেট বের করে সানার মুখে পুরে দিল। সানা চোখ খুলে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে। সাফওয়ানের রিয়াকশন দেখে হাসতে হাসতে শেষ। এই তোরটুকু মেয়ে আর তার ভাবনা চিন্তা কি আল্লাহ! এই জালে কি আমার মাথা ঠিক ছিল? আর আমি গল্পতে পড়েছি, নায়িকা যখন ঝাল লাগে তখন নায়ক এভাবে ঝাল কমায়। না, আমি কোনো নায়ক আর না। আর না তুমি কোনো নায়িকা, পিচ্ছি কোথাকার। এই এই আপনি আমাকে একদমই পিচ্ছি ডাকবেন না, আধবুড়া বেটা কোথাকার। শাট আপ সানা। সানা মুখ গোমড়া করে চকলেট খেতে লাগলো। সাফওয়ান সেদিকে তাকিয়েই আছে। এভাবে আমার দিকে তাকিয়ে আমার খাবারে নজর দিয়েন না, আমার পেটোতে ব্যথা করবে তাহলে। বলে যেও না চকলেট আমার আনা, আরও চকলেট আছে কিন্তু, তোমার এই কথার জন্য দিব না মেয়ে। না না দেন, আমার লাগবে না। কার থেকে পারমিশন নিয়ে মাঝ রাস্তায় নেমে তুমি ফুচকা খাও? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিলে? জানো এই জায়গায় আমাদের কতটা বিপদ, যেখানে আমি কোনো গার্ড বা সিকিউরিটি ছাড়া যাই না। কোথাও আমার স্ত্রী হয়ে তুমি কেন কোনো পারমিশন ছাড়াই মাঝ রাস্তায় আচরণ করো? নেক্সট এরকম কাজ দেখলে আমি সোজা তোমাকে তোমার বাপের বাসায় পাঠিয়ে দিব। সাফওয়ানের এই ঠান্ডা কণ্ঠের ধমকিতে কাজ হয়ে যায়। সানার হাস্যোজ্জ্বল চেহারা মলিনতায় ছেয়ে যায়। সে যে বাড়িতে ফেরত যেতে চায় না। সানাকে গভীর চিন্তায় দেখে সাফওয়ান ব্রু কুঁচকে তাকিয়ে আছে। মাঝে মাঝে কোন ভাবনায় চলে যায় সানাকে কে জানে। সাফওয়ানের খুবই টায়ার্ড লাগছে, তাই তো ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সানাও বিছানা থেকে নেমে আলমারিতে গিয়ে সব ড্রেস সাজাতে লাগে। এই প্রথম যে নিজে গিয়ে নিজের পছন্দ মতো কিনল। আজকে দিনটা সানার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ফুচকা অনেক দিন ধরে সানার খাওয়া হয়নি, তাই আজকে দেখে আর লোভ সামলাতে পারিনি। আর যাই হোক, ফুচকার লোভ সামলানো যায় না। সানার গোছানো শেষ হতে সাফওয়ান চলে আসে। সানাও নিজের ড্রেস বের করে সেও গোসলে চলে যায়। সাফওয়ান নিজের কাজ শুরু করে। বোটের কাজ শুরু হইতে বেশি দেরি নাই, কাজের অনেক চাপ। সানা গোসল সেরে আসে। সাফওয়ানকে কাজ করতে দেখে, এই আপনি নিজের যত্ন নেন? গোসল করে আসছেন, হাতে পায়ে লোশন দিয়েছেন, সারাদিন কাজ কাজ আর কাজ, নিজের ত্বকের তো যত্ন নেবেন। আমি কি মেয়ে নাকি যে সারাদিন রূপচর্চা করব? আমি অনেক ব্যস্ত, আমার অনেক কাজ আছে। সানা লোশন এনে নিজে সাফওয়ানের হাতে পায়ে মাখিয়ে দিতে লাগলো। সাফওয়ান অবাক চোখে তাকিয়ে আছে সানার দিকে। এই মেয়ের কাজে সাফওয়ান দিন দিন অবাক হচ্ছে। সানাকে কিছু বলা না বলা সমান। এই এখন রাগ হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর সেই বিষয় নিয়ে কিছুই মনে থাকে না তার। সানা। সাফওয়ানের কোমল কণ্ঠস্বরে কানে আসতে কেঁপে উঠল সানা। এই কয়েকদিনে এই প্রথম এত কোমল কণ্ঠে ডাকলো। জি, কিছু বলবেন? ক্ষুধা লাগছে, নিচ থেকে খাবার নিয়ে আসো। সানা সাফওয়ানকে ছেড়ে নিচে চলে যায়। কিভাবে আর হয় কি, নিজেকে বকতে লাগলো সানা। সে দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে। ফেসবুকে এতদিন গল্পগুলো পড়তে পড়তে সে এখন সেগুলোই কল্পনা করতে থাকে। আল্লাহই জানে সাফওয়ান তাকে কীভাবে। রেহানা আপা, আমাকে বাদ বেড়ে দাও তো, ওনার নাকি ক্ষুধা লেগেছে। ম্যাম, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আপা, বলেন। আজকে আমাদের সাথে শপিং মলে থাকা ওই মহিলার কথা মনে আছে? হ্যাঁ, ওই ডাইনি আন্টি। হ্যাঁ, ওনার নাম মিথিলা। উনি হলেন সাফওয়ান স্যারের আগের প্রেমিকা। স্যার মিথিলা ম্যাডামকে প্রচুর ভালোবাসত। ম্যাডাম কিন্তু এর পরেও স্যারকে ছেড়ে চলে যান। সানার মাথা মনে হয় ঘুরছে। সাফওয়ান কাউকে ভালোবাসত? এই কারণেই কি সানাকে সাফওয়ান মেনে নিচ্ছে না? সানার কেমন যেন লাগছে, তবুও সে নিজেকে সামলায়। আপা এসব বাদ দেন, এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তাড়াতাড়ি আমাকে প্লেটটা দিন, ওনার ক্ষুধা লাগছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। সিসি আপা, আমি কষ্ট পাইনি। এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি আমাকে বলেছেন, আমি শুনেছি। সানা খাবার নিয়ে চলে গেল উপরে। এইসব নিয়ে ভেবে সানা নিজের মুড খারাপ করতে চায় না। সে ছিল আর এখন সানা আছে। অতীতকে নিয়ে ভবিষ্যৎ খারাপ করতে চায় না। সানা খাবার নিয়ে রুমে চলে যায়। আমাকে একটু খাইয়ে দাও তো সানা, আমি অনেক ইম্পর্ট্যান্ট কিছু টাইপ করছি। আমি। সানা অবাক হয়ে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। বিশ্বাসই যেন হচ্ছে না সাফওয়ান তাকে খাইয়ে দিতে বলেছে। সাফওয়ান বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে। না খাইয়ে দিলে বলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? না না, দাঁড়ান, আমি হাত ধুয়ে এসে তারপর দিচ্ছি। দাঁড়াতে পারবো না, আমি বসে আছি এখন। সানার কথা বাড়ালো না। হাত ধুয়ে এসে খাবার মেখে সাফওয়ানকে খাইয়ে দিতে লাগলো। যে মেয়ে মায়ের হাতে খাবার খাওয়ার জন্য কি বায়না করত, আজ সে তার স্বামীকে খাইয়ে দিচ্ছে। সাফওয়ান কাজ করতে করতে সানার হাতে খাবার খাচ্ছে। কাল তৈরি থেকো সানা, আমি তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। কি নিয়ে পড়তে চাও তুমি? আমি কি কোনো স্কুলে ভর্তি হচ্ছি না।
আমার পড়াশোনা করার কোনো ইচ্ছে নেই। পড়ালেখা করার ইচ্ছে থাকলে তো আমি বাবার বাসায় পড়তে পারতাম। আমি আপনাকে বিয়ে করে কী লাভ হবে যদি আপনি আমাকে স্কুলেই ভর্তি করে দেন? সানা, মজা বাদ দাও। আমি জানি এগুলো মজা করেই বলো। যাই হোক, তোমার স্বপ্ন কি? ভবিষ্যতে কি হতে চাও তুমি? অনেক ভালো একজন বউ হতে চাই, আর মা। মন দিয়ে সংসার করতে চাই। সানা, আমার মেজাজ কিন্তু খারাপ করো না। পড়াশোনা নিয়ে কেউ মজা করে না। সানার বলা কথাগুলো এতদিন মজা ভেবে নিয়েছিল সাফওয়ান। সে ভেবেছিল সানা মজা করে পড়বে না বলছে, কারণ প্রত্যেকটা মেয়েই চায় পড়াশোনা করে নিজে কিছু করতে, নিজের পায়ে দাঁড়ানোর কত স্বপ্ন থাকে। সানার কথায় সাফওয়ানের মাথা প্রচণ্ড খারাপ হয়ে যায়। কত মেয়ে জানো পড়াশোনা করতে চেয়েও সেই সুযোগ সুবিধা পায় না, হয়তো আর্থিকভাবে, না হয় পারিবারিকভাবে। অনেকের স্বামী তাদের স্ত্রীদের স্বাবলম্বী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সানা, জানো আমাদের দেশে একজন মেয়ে কতটা স্ট্রাগল করে নিজের পড়াশোনা কন্টিনিউ করার জন্য। সেই জায়গায় সব সুযোগ সুবিধা তুমি পাচ্ছ। তোমার হাজব্যান্ড তোমাকে পড়াশোনায় হেল্প করবে, আর তুমি বলছো পড়বে না? আমি কোনো অশিক্ষিত মেয়ের সাথে সংসার করব না। শুনে নাও সানা, আমি তো 8 অবধি পড়েছি, তাই না? সেই হিসাবে আমি অশিক্ষিত না। সানা করুণ চোখে সাফওয়ানের দিকে তাকালো। আমার কথাই শেষ সানা। পড়াশোনা না করলে তুমি এ বাসায় থাকতে পারবে না, আর না আমার জীবনে থাকতে পারবে। আপনি আমার সাথে এমন কেন করছেন? পড়াশোনা জিনিসটা আমার সাথে যায় না, আমাকে দিয়ে হবে না। আমার কথা শেষ সানা। আমি চাই না ভবিষ্যতে আমার বাচ্চারা অশিক্ষিত মা পাক, আর তাদের পড়াশোনা গোল্লায় যাক। ও গোল্লায় কেন যাবে? আপনার এত টাকা পয়সা, অনেকগুলো টিচার রেখে দিবেন, তাহলেই তো হবে। এত কিপটামি ভালো না। মা যদি হয় পড়াশোর, পড়ার আশেপাশে গেছে না, এইরকম মায়ের সন্তানরাও সেম পড়াশোরই হবে। মুখ গোমড়া করে গাড়িতে বসে আছে আমাদের সানা। এত কাহিনী করেও সে স্কুলে ভর্তি হওয়া আটকাতে পারল না। সাধারণত 15 সবাই এসএসসি দেয়। সানা 15 বছরের নবম শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছে। কেন? কারণ সানা জিএসসিতে একবার ফেল করে দ্বিতীয়বারের টাইমে পাশ করেছে। পড়ালেখা এত কঠিন কেন? এভাবে চেহারা গম্ভীর করে রাখলে তোমাকে কিন্তু পুতুম পেঁচা লাগে সানা। আপনি আমার সাথে কথা বলবেন না। আপনার সাথে আমার কোনো কথা নেই। সানা, তুমি কি জানো তুমি তেড়ামি করছো? না, আমি জানতাম না তো। শোনো, লেখাপড়া না করলে কেউ তোমাকে ভালো জানবে না। শপিং মলের কথা কি তোমার মনে আছে? মিথিলা যদি তোমাকে পড়াশোনা করো না বলে অপমান করে, তোমার কি তখন ভাল লাগবে? না তো, আমার ভাল লাগবে না। ওই আপুটা পচা, অনেক পচা। আপনি তার সাথে কথাই বলবেন না। যাই হোক সানা, আমি ওর সাথে কথা বলিও না। স্কুলে গিয়ে সানাকে 10ম শ্রেণীতে ভর্তি করলো। ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে আজকে সাফওয়ানকে। না হলে নবম শ্রেণীর ছাত্রীকে কখনোই 10ম শ্রেণীতে ভর্তি করানো যায় না। অনেক কথা বোঝানোর পর সানা মানবিক শাখায় ভর্তি হলো। এমনি পড়তে চায় না, তার উপর যদি সায়েন্স নিত তাহলে তো পড়তই না। এই মেয়েকে আল্লাহ কী দিয়ে যে বানিয়েছে সেই জানে। তা মিস্টার সাফওয়ান, কে হয় মেয়েটি আপনার? হেডমাস্টারের কথায় সাফওয়ান একবার তাকায় সানার দিকে। সানা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। সাফওয়ান মুচকি হেসে বলে, আমার কাজিন লাগে। কাজিন লাগে শব্দটা সানার কান অবধি পৌঁছানো মাত্রই তার ছোট্ট হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কি এমন হয়ে যেত তাকে স্ত্রী বলে পরিচয় দিলে? সাফওয়ানকে পিছনে রেখে আগে আগে গাড়ির কাছে চলে গেল সানা। অভিমান হয়েছে তার অনেক। সবসময় এমন অভিমান মানার মতো না। সাফওয়ান কপাল চাপড়াবে এমন দশা। কারণ এই মেয়ে কথায় কথায় অভিমান করে, স্কুল হোক কিংবা কোনো জায়গায় হোক। যদি সানাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেয় তাহলে সানার উপর অনেক বিপদ আসবে। বোট অবধি অনেক সাবধানে থাকতে হবে তাকে। সাফওয়ান হেডমাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে নিজেও গাড়ির কাছে চলে গেল। গাড়িতে বসে সানাকে সিট বেল্ট বেঁধে দিল। শোনো, রাগ করো আর যাই করো, তোমাকে সেদিনই আমি আমার স্ত্রী বলে সবার কাছে পরিচয় করিয়ে দিব, যেদিন তুমি আমার যোগ্য হবে। আর আমার যোগ্য হতে হলে তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। আমার পড়ালেখা করতে ভালো লাগতো না। যদি আমাকে আপনি পড়ালেখা করলে নিজের যোগ্য মনে করেন, তবে আমি কথা দিলাম আমি পরীক্ষায় ভালো মার্কস এনে দেখাবো। সানার মধ্যে এক জিদ তৈরি হয়েছে পড়ালেখাকে নিয়ে, নিজেকে যোগ্য প্রমাণ করার। এটাই তো সাফওয়ান চেয়েছে, যেভাবে হোক ওকে পড়াশোনা করাতে হবে। সানার এমন খামখেয়ালিপনা সহ্য করা যাবে না। এইরকম থাকলে যে কেউ তাকে ঠকিয়ে যাবে। আচ্ছা সানা, তোমার না ফুচকা অনেক পছন্দের? হ্যাঁ, আমার ফুচকা অনেক পছন্দের। ফুচকার কথা শুনতে সানা অনেক এক্সাইটেড হয়ে গেল। সানার মুখে অটোমেটিক হাসি এসে পড়ল। মেয়েটা অল্পতেই কত এক্সাইটেড হয়ে পড়ে।
মেয়েটার একটু আগে করা অভিমান এখন কেটে গেছে। বয়সটা এমন আবেগেরই তার। তাহলে চলো, আজকে বাসায় ফুচকা পার্টি হবে, ঝাল ঝাল ফুচকা পার্টি। সত্যি? হ্যাঁ, ৩ সত্যি। সানা সাফওয়ানকে জড়িয়ে ধরে তার গালে চুমু খেয়ে নিল। হঠাৎই এমন হয় সাফওয়ান গাড়ি থামিয়ে ফেলল। সানার দিকে তাকিয়ে আছে সে। মেয়েটার এমন কাণ্ডগুলো যে সাফওয়ানকে এলোমেলো করে দেয়। সানা আবারও সাফওয়ানের আরেক গালে চুমু দিল। গাড়ির পিছন সিটে যে কুদ্দুস বসা তা তাদের খেয়ালই নেই। সানার কাণ্ডে পিছনে বসা কুদ্দুস চোখ চোখ বড় করে তাকিয়ে আছে। সানা যখন কপালে চুমু দিল সাফওয়ানের তখন কুদ্দুস কেসে উঠল। কুদ্দুসের কাশির আওয়াজে দুজনেই পিছনে তাকিয়ে দেখে। সানার খেয়ালই নাই যে কুদ্দুস পিছনে বসা। সানা লজ্জা পেয়ে দ্রুত সামনের দিকে ঘুরে চুপচাপ বসে পড়ল। সাফওয়ান তো বেচারা নিজেই শকড হয়ে আছে। বেচারা কুদ্দুসের সামনে কতটা লজ্জা পেল। সানার দিকে চোখ গরম করে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। কুদ্দুস মিটিমিটি হেসে যাচ্ছে আর মনে মনে বলছে, বাসায় গিয়ে রেহানাকে এসব জানাতে হবে। বাড়িতে পৌঁছে সানা উপরে চলে গেল আর সাফওয়ান কুদ্দুসকে ফুচকা আনতে পাঠিয়ে দিল। যেহেতু বলেছে তখন খাওয়াতে হবে, এই ফুচকার জন্যই সাফওয়ানের মান সম্মানে টান লাগছে। সানা গোসল সেরে চুল শুকাতে ব্যস্ত। বেলকনিতে বসে বাড়ির চারদিকে কত গার্ডস, কত নিরাপত্তা দেওয়া, দিবেই বা না কেন। হবু মন্ত্রীর বাড়ি যেটা, বোটে দাঁড়িয়েছে আবার সাফওয়ান নতুন করে। কিভাবে চাপছে এই ভূত কেউ জানে না। বাসায় কথা বলার জন্য মন আকুবাকু করছে সানার। কতদিন বড় আপা মা বাবার সাথে তার কথা হয় না। এখন মায়ের প্রতিটি কথা হাড়ে হাড়ে টের পাচ্ছে সানা। মা যখন বলতো যে শ্বশুরবাড়ি গেলে মেয়েদের বাপের বাড়ির কথা খেয়ালই থাকে না। সানাকে মন খারাপ করে বসে থাকতে দেখে সাফওয়ানেরও খারাপ লাগছে। তাই সানার কাছে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে তোমার? আমার না আম্মু আর আব্বুর কথা খুব মনে পড়ছে। তাদের সাথে কথা বলতে অনেক ইচ্ছে করছে। কেন, তোমার ফোন কই? কল দিয়ে কথা বলো। আমার তো ফোন নেই। দেখছেন কি, আমার হাতে কোনো ফোন ছিল? সত্যিই তো, সানা ফোন চালায় না। সাফওয়ানের এই বিষয়টি খেয়াল ছিল না। সাফওয়ান নিজের মোবাইল এগিয়ে দিল সানার কাছে। সানা মোবাইল পেয়ে খুশি হয়ে যায়। সে তার বাবার নাম্বার উঠিয়ে কল দিল তাড়াতাড়ি। সানার সব এক্সাইটমেন্টে পানি ঢেলে দিয়ে ফোন নাম্বার বন্ধ এলো। প্রায় কয়েকবার কল দিল কিন্তু প্রতিবারই সেম। সানা গ্রামে তো ঠিকঠাকভাবে নেট পাওয়া যায় না, কারেন্ট থাকে না। মেবি তাই ফোন লাগছে না। কাল সকালে না হয় আবার চেষ্টা করো। হয়তো, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আর শোনো, আমি তো আবার গ্রামে যাব কিছুদিন পরে। তখন তোমাকে, মা বাবা আর বোনকে নিয়ে আসবো। সাফওয়ানের কথা শুনে একটু আগেই গোমরা করে রাখা চেহারায় খুশির বন্যা বইতে লাগলো। মা বাবা এমন একটা জিনিস, মা বাবার মতো কেউ নেই এই দুনিয়াতে। এখন সে অপেক্ষায় দিন গুনবে, কবে তারা আসবে। রুম থেকে বেরিয়ে সাফওয়ান ফুচকা নিয়ে আবারও রুমে হাজির হয়েছে। সানাকে ডেকে খেতে বলল। সানা সাফওয়ান একসাথে ফুচকা খাওয়া শুরু করলো। অ্যাজ এ কম্পিটিশন। শুনেন, আমি জিতলে আমার একটা কথা আপনাকে শুনতে হবে, আর আপনি যদি জিতেন আপনার একটা কথা আমি শুনবো। ওকে সানা, কিন্তু চিটিং করবে না। আচ্ছা। সানার টকে একটু ঝাল বেশি দেওয়া হয়েছে। রেহানা জানে সানা কেমন ঝালখোর, তাই একটু কেন অনেকটাই দিয়েছে। নাগা মরিচ আর চিলি পাউডার। কিন্তু সাফওয়ান কম ঝাল খায়, তাই আলাদা টক এনেছে শুধু। সানা সাফওয়ান খাওয়া শুরু করেছে। সানা খুব দ্রুতই নিজের ফুচকা শেষ করেছে। সানাকে এত ফুচকা খেতে দেখে সাফওয়ান অবাক হয়ে যায়। সানা, ধীরে ধীরে খাও, গলায় আটকে যাবে কিন্তু। আরে আমার কিছু হবে না। সানা দ্রুত খেতে গিয়ে সত্যি ফুচকা গলায় আটকে ফেলে। সানার অবস্থা দেখে ভয় পেয়ে যায় সাফওয়ান। তাড়াতাড়ি করে পানি খাইয়ে দেয় সানাকে। সাফওয়ান যখন সানাকে নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে সানা নিজের টকের সাথে সাফওয়ানের টক পাল্টে দেয়। এই জন্যই বলেছিলাম ধীরে সুস্থে খাও, কথা শুনলে না। আর খাওয়া লাগবে না, যাও। এটা হবে না, আমি এখন ঠিক আছি। আবার শুরু করেন। সানা জেদের কাছে হার মানতে হলো সাফওয়ানকে। আবারও তাদের সেই ফুচকা কম্পিটিশন শুরু করা হলো। ঝালওয়ালা টক দিয়ে যে সাফওয়ান ফুচকা খেলো, তখনই সাফওয়ানের মুখের রিয়াকশন চেঞ্জ হয়ে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল। কোনো রকমে মুখে থাকা ফুচকা গিলে সানার দিকে তাকালো। সানা তার দিকে তাকিয়ে তাকিয়েই মুচকি মুচকি হাসছে। সাফওয়ানের রীতিমতো জালে গলা জ্বলে যাচ্ছে। টেবিল থেকে পানি নিয়ে গড়গড় করে গিলে খাচ্ছে। সাফওয়ান কিছুতেই কমছে না ঝাল। সানার কাছে চকলেট ছিল, সে সাফওয়ানকে দেখিয়ে পুরো চকলেট খেয়ে ফেলল। চকলেট খেয়ে সানা জোরে জোরে হাসতে লাগে।
সাফওয়ান একটানে সানাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। জালের জন্য সাফওয়ান ফোঁপাচ্ছে। এত ঝাল যে সে জীবনেও খায়নি। সানাকে তার এখন ফিটাতে ইচ্ছে করছে। শক্ত করে সানার কোমর চেপে ধরে। সানা গতবারের কাহিনী মনে করে চুপচাপ দাঁড়িয়ে আছে। সাফওয়ান সানাকে অবাক করে দিয়ে সানার অধৈর্যগুলো নিজের আয়ত্ত নিয়ে নেয়। সানার চোখ দুটো যেন বড় বড় হয়ে যায়। সানা ব্যাককলের মতো বসে আছে। সাফওয়ান সানার টক দিয়ে ফের দুটো ফুচকে খেয়ে চ্যালেঞ্জে জিতে গেল। সানা এখনও কিছুক্ষণ আগে ঘটনা কাহিনী নিয়েই ভাবছে। আগেরবার যা ভেবেছিল তখন হয়নি, এবার যখন ভেবেছিল কিছু করবে না তখনই। বোকারানি, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? আপনি আপনি একটা অসভ্য। বাহ, এর আগে নিজে যখন বলেছিলে তখন নিজেকে অসভ্য লাগেনি, আর আজ আমি যখন করলাম তখনই আমি অসভ্য হয়ে গেলাম। যাই হোক, আমি কিন্তু চ্যালেঞ্জে জিতে গেছি। কিসের চ্যালেঞ্জ? কবেকার চ্যালেঞ্জ? কি পোল্ট্রিবাজ রে তুমি সানা! সানা শেষে কিনা পাল্টি খেয়ে হেরে গেল। সাফওয়ান ভাবতেও পারেনি যে সানা এভাবে পাল্টি খেয়ে যাবে। সানা অবাক হওয়ার ভান করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সানা জানেই না সাফওয়ান কি সম্পর্কে কথা বলছে। শুনুন, আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এখন যদি তুমি ঘুমাও, তোমার জন্য আনা সারপ্রাইজ তুমি কিভাবে পাবে? কিসের সারপ্রাইজ? আচ্ছা চলো, তোমাকে আমি তোমার সারপ্রাইজটা দেখিয়ে নিয়ে আসি। সানার এক হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নিল সাফওয়ান। নিজের রুম থেকে বেরিয়ে আরেক রুমের দিকে হাঁটা দিল সে। রুমের দরজা খুলতে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে সানা। নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছে না। এটা কি সত্যি? পুরো রুমকে সানার পছন্দের রঙের দ্বারা সাজানো হয়েছে। ডিপ পার্পেল রং সানার অতি প্রিয় একটি রং। খাটের মাঝখানে রাখা আছে সেই দিনের মলে পছন্দ করা বড় টেডি বিয়ারটা। সাফওয়ানের হাত ছাড়িয়ে দৌড়ে লাফিয়ে উঠে খাটে আর টেডি বিয়ারের উপর শুয়ে পড়ে। টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে আছে সানা। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে তার। সাফওয়ানের খুবই ভালো লাগছে। মেয়েটাকে অনেক দিন পর এত খুশি করতে পেরেছে সে। এরপর শুরু হলো তাদের জীবনযাত্রা। স্বাভাবিক নিয়মে সাফওয়ান আর সানা জীবন চলছে। সানা নিজের পড়ালেখা নিয়ে বিজি, আর সাফওয়ান নিজের মন্ত্রিসভা নিয়ে। দেখতে দেখতে যে চোখের পলকে 3টে বছর কিভাবে কেটে গেল সানা টেরও পেল না। তার মন্ত্রীমশাইয়ের সাথে আজ তার কত দূরত্ব তৈরি হয়েছে। কেউ প্রয়োজন ব্যতীত কোনো কথা বলে না। টেবিলে বসে আগের কথা ভেবে যাচ্ছিল সানা এক মনে। তখনই দরজায় টোকা পড়ল। রেহানা আপা, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো সানা, সবাই চলে এসেছে। তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করে আছে। বড় ম্যাডাম কেমন জানোই তো বোন। সবাই আসার কথা শুনেও সানার মধ্যে আগের সেই মতো এক্সাইটেড কাজ করছে না। 15 বছরের সেই কিশোরী আজ অষ্টাদশীতে পা দিয়েছে। সময়ের সাথে সাথে সানাও অনেক বুঝদার হয়ে গেছে। সেই চঞ্চল সানা যেন কবে কোথায় হারিয়ে গেছে। তুমি গিয়ে সবাইকে খেতে দাও, আমি আসছি আপু। তুমি জানোই তো, তোমাকে সব পরিবেশন করে দিতে হবে, না হলে কেউই খাবে না, আর তোমাকেই তো কথা শোনাবে। তুমি রান্নাঘরে গিয়ে সব কিছু রেডি করো, আমি ফ্রেশ হয়ে নিচে এসে সার্ভ করব। সানার কথা শুনে রেহানা রান্নাঘরে চলে গেল। সানাও নিজের বই খাতা গুছিয়ে টেবিলে রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো সানা। সানাও সাফওয়ান আলাদা থাকে অনেক আগে থেকেই। সানাও নিজের মতো করে থাকে। আগে থেকে অনেকটা মোটা হয়েছে সানা। দেখতে অনেক সুন্দরী হয়েছে সে। আলমারি থেকে স্বর্ণের চেন, দুল, আংটি, নাকফুল বের করে পরে নিল সে। হাতে চড়ে পরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। আজ অনেক দিন পর সে এই জিনিসগুলো পরল। না হলে তো সবাই যে জানে যে সানা সাফওয়ানের কাজিন আর অবিবাহিত। ভাবলেই হাসি পায়। সেই যে ছোটবেলায় খেলায় তার পুতুলের গড় হয়ে আছে সংসার তার। চোখের নিচে একটু কাজল দিয়ে শাড়ির গোমটা টেনে বেরিয়ে পড়ল সানা। সবাইকে দেখাতে হবে এখন সে একজন আদর্শ পুত্রবধূ। তবে আজও সে শাশুড়ির মন জয় করতে পারেনি। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো সানা। সবার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। মামা, মামি কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা। মামার কথায় মুচকি হাসি উপহার দিল সে। এ মামুই তার সব এখন। থাক থাক, এখন আর ঢং করে আমাদের অবস্থা জানতে হবে না। এখন আসছি আমরা, আর মহারানী আসার সময় হয়েছে এখন। তা এতক্ষণে উপরে কি করছিলে? শাশুড়ির এরকম ব্যবহার কোনো হেলদুল দেখালো না সানা। মহিলা এমনই সব সময়। পড়তে বসেছিলাম আমি। পড়াশোনা করে আর কি হবে?
প্রথমেই তোমাকে বলে পাঠিয়েছিলাম আমার ছেলের খেয়াল রাখবে, আর কি করলে? বংশের প্রদীপ দুনিয়া দেখার আগেই তাকে মেরে ফেললে। পুরনো ক্ষততে আঘাত লাগলে সেই আঘাত আবারও সক্রিয় হয়ে উঠল। সানার চোখ সলসল করে উঠল পুরনো স্মৃতি মনে পড়তেই। আর কত এভাবে সবাই আঘাত করবে তাকে। আহ মম, কোন কথা থেকে তুমি কোন কথায় চলে যাচ্ছ? যাও তো, ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি, আমার ক্ষুধা পেয়েছে। আর ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া আর কই থাকবে বলো? হ্যাঁ, ভাইয়া তো শুধু কাজ আর কাজ। যাও, তুমিও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। সানার শাশুড়ি একবার তাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজেদের জন্য করা বরাদ্দকৃত রুমে ঢুকে গেল। সবার চলে যাওয়ার পর সানার চোখ থেকে গড়িয়ে পড়ল এতক্ষণ ধরে আটকে রাখা বৃষ্টিকণা। বাম হাত দিয়ে চোখের পানি মুছে সবার খাবার সাজাতে চলে গেল। সাফওয়ান আজকে জলদি চলে আসলো মা বাবার আসার খবর পেয়ে। তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে সানার সাথে ধাক্কা খেল। সানাকে দেখেও না দেখার ভান করে সোজা মা বাবার রুমের দিকে চলে গেল। সানাও সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। টেবিলে বসে অপেক্ষা করছে সবার জন্য। সবাই আসার পর সানা সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। যখন যার যেটা লাগছে সে দিচ্ছে। সব খাবার আজকে সানা নিজের হাতেই রান্না করেছে। ভাবি, তুমিও আমাদের সাথে খেতে বসো। না, ও এখন খেতে বসলে আমাদেরকে কে খেতে দিবে? ও বরং সবার শেষেই বসুক। লামিয়া সানাকে খেতে বলায় সানার শাশুড়ি না করলো। সানার এতে খারাপ লাগলো না। আমার বাসায় কাজ করার জন্যই আমি মেড রেখেছি মম। সানা খেতে বসলে ওরা বেড়ে দিবে। বাহ, বেশ ভালোই তো, বউভক্ত হয়েছিস দেখছি সাপু। মায়ের কথায় বিরক্তি প্রকাশ করলো সাফওয়ান। করবেই বা না কেন? সারাদিন পার্লামেন্টের কাজ সামলিয়ে বাসায় এসে কার এসব দেখতে আর ভালো লাগবে? বউভক্ত না মা, আমরা সবাই এখন খাচ্ছি, ও একা কার সাথে খাবে? আমি রেহানা আপার সাথে পরে খাবো, আপনারা সবাই খেয়ে নিন। এতদিন সানা খেয়েছে কিনা সেই খোঁজ নেওয়ার কেউই ছিল না। আজকে এত দরদ কেউ দেখাতে বলেনি। মনে মনে আওড়াচ্ছে সানা একা দাঁড়িয়ে। সবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে গিয়ে বসলো। টেবিলের সব এঁটো থালা বাসন রেহানা আর সানা মিলে গুছিয়ে নিল। রেহানা আর সানা মিলে খেতে বসলো একসাথে। আর কতদিন এভাবে চলবে সানা? কবে নিজেদের মধ্যে সব কিছু ঠিক করবে তোমরা? কতটা দূরত্ব তৈরি হয়েছে তোমাদের মাঝে। তোমাদের এইভাবে দেখতে আমার মোটেও ভালো লাগছে না সানা। বাদ দাও আপু, কিছু কিছু জিনিস এভাবে ছেড়ে দাও। আমার কপালে যা আছে তাই হবে। আল্লাহ যা ভেবে রেখেছেন তাই হবে আমার সাথে। সানা নিজের প্লেট নিয়ে উঠে চলে গেল বেসিনে। হাত ধুয়ে নিবে তখন। রেহানা বলল, সে করে নিবে সব, সানাকে করতে হবে না। সানাও ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। সেখানে কথা হচ্ছে সাইফ আশা নিয়ে। কতগুলো বছর পর ছেলে দেশে ফিরবে তা নিয়ে অনেক এক্সাইটেড সাফওয়ানের মা। আমার ছেলের জন্য সাফওয়ানের অপর দিকের রুমটা গুছিয়ে রেখো সানা। সাইফ একদমই অপরিচ্ছন্নতা পছন্দ করে না। শাশুড়ির কথা কানে আসতে আটকে ওঠে সানা। সেই রুমে তো এত বছর যাবৎ সানা থাকে। এখন সাইফ আসলে সে কোথায় থাকবে? সাফওয়ানের দিকে একবার তাকায়। সাফওয়ান সানাকে চোখ বুজে বোঝায় হ্যাঁ বলতে। ঠিক আছে মামি, আমি গুছিয়ে রাখবো। কিছুক্ষণ গল্পগুজব করে যে যার কাজে চলে গেল। সানাকে সাফওয়ান নিজের রুমে ডেকেছে। আজ এতগুলো দিন পর আবার সাফওয়ানের মুখোমুখি একান্ত দাঁড়িয়ে থাকতে হবে তাকে। অনেকদিন পর এক রুমে সাফওয়ান আর সানা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সাফওয়ান নিচের দিকে তাকিয়ে আছে আর সানা সাফওয়ানের দিকে। নিচের দিকে দৃষ্টি রেখে সাফওয়ান সানাকে বলল, মোমেন্ট আঙ্কেলরা যতদিন আছে এখানে তুমি আমার রুমেই ঘুমিও। আজ এত ভাবনা কোথা থেকে আসে আপনার? আমি রেহানা আপার সাথে ওনার রুমেই ঘুমাবো। দেখো সানা, কথা বাড়াবে না। আমি চাই না মম কষ্ট পাক আমার জন্য। বাহ, আপনার মম বুঝি কষ্টও পায়? তোমার কথার মানে কি সানা? এত গুড়িয়ে পেঁচিয়ে না বলে সোজা কথা বলো। আপনার মম এটা জানলে আরও অনেক বেশি খুশি হবে। সানা, আমার সাথে বলেও চিল্লাবেন না, আমি ভুল কিছু বলিনি। রাগে কাঁপছে সাফওয়ান। তার এই মুহূর্তে সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। সানা তার মাকে নিয়ে এভাবে কিভাবে বলতে পারলো? সমস্যা কি তোমার? আমার মমকে নিয়ে তার সম্পর্কে এভাবে কেন কথা বলছো তুমি? আপনার মমকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আসার পর থেকে কম কথা আমাকে শোনায় নাই। তখন সেসব আপনার চোখের সামনে আসলো না। আর আমি তো তেমন কিছু বলতেই আপনার গায়ে লেগে গেল।
আর কথা বাড়ানোর আগেই সানার মোবাইল ফোনে রিং বেজে উঠল। সাফওয়ানের দিকে তাকিয়ে সাইডে চেপে কল রিসিভ করলো সে। সানার কাজে সাফওয়ান একটু অপমানিত ফিল করলো। সাফওয়ানের ভাবনার বিষয় এ সময় রানা কেন সানাকে ফোন করেছে। আসসালামু আলাইকুম। না, আজ আমি বেরোতে পারবো না রানা, কাল ক্যাম্পাসে থেকো, সেখানে না হয় মিট করব। আচ্ছা আচ্ছা। আরে না, আসলে আমাদের বাসায় মেহমান আসছে। মেহমান বলতে আমার মামা মামি, মামাতো বোন আর ভাইয়া মেবি রাতের ফ্লাইটে আসবে। হ্যাঁ, ফ্রি হয়ে কল দিব। বাই। সাফওয়ানের চোখ মুখ রাগে অস্বাভাবিক হয়ে আছে। একে তো তার কথা শেষ হওয়ার আগে সানা অন্যের কল রিসিভ করলো, আবার রাতে ফ্রি হয়ে কল করবেও বলে দিয়েছে। আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ এখানে এসে আমার কথাটা শুনুন। সাফওয়ানের কণ্ঠস্বরে রাগ প্রকাশ পাচ্ছে। সানা মনে মনে ভয় পেলেও নিজেকে স্বাভাবিক করেই রাখল। কি বলার তাড়াতাড়ি বলুন, আবার রান্না করতে হবে, না হলে আবার কে কখন কথা শোনায় আমাকে কে জানে। তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে তাই না সানা? ভুলে যাও আমি কে। এই সাফওয়ান শিকদারকে রাগাতে হয় না জানো না? ভুলে যাবে না। আমার ভিক্ষায় তোমার ওই ফকিন্নি মা বাপ এখনো বেঁচে আছে। তাদের শ্বাস কেড়ে নিতে আমার একটুও হাত কাঁপবে না। তারা আপনার থেকে বয়সে অনেক বড়, আপনি ভুলে যাবেন না। সম্মান দিয়ে অন্তত কথা বলতে পারতেন। খুন করা ছাড়া পারবেনটা কি আপনি? ব্লাডি ক্রিমিনাল কোথাকার। সাফওয়ান তার নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারল না। কিভাবে করবে? সানা তো তার রাগ সবসময় খুশিয়ে বাড়িয়েই দিবে, যাতে সে মুক্তি পায়। সাফওয়ান সানার উপর হাত তুলতে গিয়েও পারল না। বেঁচে গেলে তুই আমার হাত থেকে। আমি মেয়েদের গায়ে হাত তুলি না সানা, এর পরিণাম অনেক খারাপ হবে। রেডি রেডি থাকিস সানা। সাফওয়ান রুমের দরজায় লাথি দিয়ে বেরিয়ে যায়। সানা সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। কখনো এই লোককে সে বুঝতে পারে না। রুম থেকে বেরিয়ে যায় সে। রেহানা রুমে যাওয়ার সময় নিচে মামার মামির কথার আওয়াজ তার কানে আসে। লিমা, এখানে আমরা যে উদ্দেশ্যে এসেছি তা কিন্তু এবার আমাদেরকে পূর্ণ করতেই হবে। জানি শিহাব, এছাড়া আর কোনো উপায় আমাদের হাতে নেই। তোমার ভাগ্নির জন্য আমাদের এত বছরের প্ল্যান নষ্ট হওয়ার পথে। লিমা, আমি কি এত কিছু ভেবেছি? আমি ভেবেছি সানা ছোট মানুষ, আমরা যেভাবে বোঝাবো সে সেভাবেই চলবে। আমরা কি জানতাম ও ইচ্ছাকৃতভাবে বাচ্চাটা নষ্ট করে ফেলবে? ওই ঘটনার এতগুলো দিন চলে গেছে শিহাব, এখনও আমরা আর কোনো খবর পেলাম না। এই মেয়েকে সংসারে রেখে আমাদের কি লাভ বলো? ঠিকই বলেছ তুমি, একদম। আমরা ওদের ডিভোর্সের ব্যবস্থা করি। হ্যাঁ দাঁড়াও, আগে সাইফ আসুক আর আমি সাফওয়ানের সাথে কথা বলে দেখি। সানার নিঃশ্বাসে কেঁদে যাচ্ছে তার করা সেই ভুলের জন্য। এখনও সবাই তাকে দোষী ভাবে। ডিভোর্স শব্দটা এত ভারী কেন লাগছে সানার কাছে? আচ্ছা, 2.5 বছরেরও বেশি হবে সানা আর সাফওয়ানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তারা এক বাড়িতে থেকেও কেউ কারো খোঁজ নিত না। যখন সম্পর্কের ভীতি নেই সেখানে ডিভোর্সই বেটার অপশন। কিন্তু তার কেন যেন এত কষ্ট হচ্ছে। আচ্ছা, সানা যতটা কষ্ট অনুভব করছে সাফওয়ান কি আদৌ ততটা কষ্ট পাবে ডিভোর্সের কথা শুনে? নাকি সে খুশি হবে? সানার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, সব কিছু বিষাক্ত লাগছে। আর মনে হচ্ছে সানার কেউ নেই এই দুনিয়াতে। সানার মতো এত একা হয়তো কেউ নেই। মা বাবা তাদের 2 বোনের খোঁজ নেয় না, কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে। আপুও তো এখন হোস্টেলে এ বাসায় আসতেই চায় না। চোখের পানি মুছে রান্নাঘরে যায় সানা। অন্যদিকে হোস্টেলের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে সাফওয়ান কারোর জন্য। তার কাঙ্ক্ষিত মানুষকে আসতে দেখে মুচকি হাসি উপহার দেয় সে। অপরদিকে মেয়েটিও তাকে দেখে হাসে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। ফুসকি কেমন আছে? সেও ভালো আছে। আচ্ছা শোনো, উপরে যাও, নিজের ব্যাগ গুছিয়ে চলে আসো তাড়াতাড়ি। কেন ভাইয়া? আজকে আমার সাথে আমার বাসায় যাবে তুমি। কতদিন ধরে বোনের থেকে দূরে আছো, তার কাছে কি যেতে ইচ্ছে করে না তোমার? তা করে ভাইয়া, আপনাদের সামনে গেলে অপরাধবোধে ঘিরে ধরে আমাকে। মা বাবার করা অন্যায়ের কথা মাথায় চলে আসে। এতে তোমার কোনো দোষ নেই রাপিয়া, তাদেরও তো সন্তান আমরা। তাদের কাজকর্মের ফলাফল কিন্তু আমাদের উপরেই বর্তায়। বাদ দাও, যা হয়ে গেছে গেছে। তুমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে চলে আসো, আজ আমরা তোমার বোনকে সারপ্রাইজ দিব। রাফিয়ার কোনো কথা বাড়ায় না সাফওয়ানের উপর। এই মানুষটা না থাকলে তার আর তার বোনে যে কি হতো কে জানে। মা বাবা তো পালিয়েছে, পালানোর আগে একবারও তাদের কথা চিন্তাও করেনি। সানার জীবন শেষ করেছে তার মা বাবা। এত অন্যায়ের পরও সাফওয়ান তাদের পাশে আছে। সাফওয়ানের চোখের কোণে পানি চিকচিক করছে। সেই দিনের কিছু দৃশ্য বারবার মনে পড়ছে তার। তার ছেলের সেই ছোট্ট দেহটা তার হাতের উপর এখনও ভাসছে।
চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। ডান হাত দিয়ে চোখের পানি মুছে ফেলল। রাফিয়া আসতে রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে তারা। রাফিয়ার সাহেব এয়ারপোর্ট থেকে পিক করে দেন, বাসায় যাব। সাইফের কথা শুনতেই অবাক হয়ে যায় রাফিয়া। সাইফ ভাইয়া বাংলাদেশ আসছে? আচ্ছা ভাইয়া, সাইফ নামক অধ্যায় আবারও তার লাইফে ফিরতে আসছে। আগেরবার অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছিল, এবার কি করবে রাফিয়া? সবার জীবন কেন এভাবে উলটপালট হয়ে আছে? রাফিয়াকে ঘিরে ধরল নানান চিন্তায়। কিভাবে সবাই সব সামলাবে, আর কত সহ্য করবে রাফিয়া? রাফিয়াকে গাড়িতে রেখে সাফওয়ান গিয়ে সাহেবকে এগিয়ে নিয়ে আসলো। সাহেব সামনে ড্রাইভিং সিটের পাশে বসে পড়ল। সাফওয়ানও এসে গাড়ি স্টার্ট দিল। সাহেব খেয়ালই করলো না তারা দুজন ছাড়া গাড়িতে তৃতীয় কেউ একজন আছে। লুকিং গ্লাসে রাফিয়া সাহেবকে দেখে যাচ্ছে। হঠাৎই আয়নায় রাফিয়ার প্রতিবিম্ব দেখে চমকে ওঠে সাহেব। গাড় গড়িয়ে পিছনে রাফিয়াকে দেখে নেয় সে। কিরে কালি, তুই এখানে? রান্না শেষ করে সানা নিজের রুম থেকে সব জিনিসপত্র সাফওয়ানের রুমে শিফট করলো। লাল কালো মিশ্রণের একটি শাড়ি বের করে পরল। আজ অনেক দিন পর সানা শাড়ি পরেছে। সে বিয়ের দিন পরেছিল, আর আজ। জীবনটা মানুষের কখন কোন জায়গায় গিয়ে কেউ বলতে পারে না। আয়নার দিকে তাকিয়ে একবার দেখে নিল নিজেকে। না, তাকে এখন একদম শিকদার বাড়ির পাক্কা গৃহিণী লাগছে। কেউ বলতে পারবে কি হচ্ছে তাদের সাথে? গাড়ির মধ্যে নিঃস্ববার বাকরুদ্ধ হয়ে বসে আছে রাফিয়া। আজও সাহেব তাকে অপমান করতে ভুলেনি। তার শ্যামবর্ণ হওয়া কি অপরাধ? যখন তখন সাহেব ভাইয়া তাকে কথা শোনাবে। মনে মনে রাফিয়া বিব্রত। আজ তাকে সাফওয়ান ভাইয়ের সামনেও এভাবে অপমান না করলেও পারত। সাহেব আয়নার মাধ্যমে আরশোকে দেখে যাচ্ছে রাফিয়া কী করে। রাফিয়া নিজের মোবাইলে মন দিয়ে কিছু একটা টাইপ করছে। রাফিয়া ঠিক করছে তার পাশে যে সাহেব নামক এক ব্যক্তি আছে তা সে কখনো পাত্তাই দিবে না। এই লোকের থাকা না থাকা সমান। কি এমন করছিস মোবাইলের ভিতর ঢুকে যে আশেপাশে বড় দুজন ভাই বসে আছে দেখতেও পাচ্ছিস না? সাইফের গলার আওয়াজে মাথা তুলে তাদের দিকে অবাক চোখে তাকালো রাফিয়া। সে যাই হোক, তা কার কি? সাহেব আশা থেকে তোকে দেখে যাচ্ছি, তুই রাপুর পিছনে এভাবে লেগে আছিস কেন? আরে ভাইয়া, তুমি ওরা চেনো না? তুমি তো ভাবিকেও চিনতে না। ভাবি আমাদের ফুফাতো বোন, অথচ ছোট থেকে ভাবিকে আর এই সুন্নিকে আমি দেখে আসছি। তা যাই হোক, ও এখন তোর বড় ভাইয়ের শালী, তাই সুন্দরভাবে কথা বলবি। দূর ভাই, একে তো ফুফাতো বোন, আর এখন তো বেআইন। ডাবল রাস্তা পেলাম মেরে চালানোর। যাই হোক, তুমি কিন্তু কিছু বলবে না। দুই ভাই ধীরে ধীরে কথা বলছে, যাতে তাদের কথোপকথন রাফিয়ার কানে পর্যন্ত না যায়। রাফিয়া ব্রু কুচকে বুঝার চেষ্টা করছে তারা কি বলছে এতক্ষণ ধরে। আমার ফোনে আমি যা ইচ্ছে তাই করি, আপনার কি সমস্যা সাহেব ভাই? এতটুকু মেয়ে আবার মুখে মুখে তর্ক করিস, বেয়াদব কোথাকার। সাহেবের জাড়ি খেয়ে চুপসে যায় রাফিয়া। মুখ থেকে আর কোনো কথাই বের করতে পারল না। দুলাভাইয়ের সামনে এভাবে ধমক দেওয়ায় আরও বেশি কষ্ট লাগছে তার। এসব কাহিনীর মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। কলিং বেল দিতে রেহানা এসে দরজা খুলে দেয়। সাহেব ঘরে ঢুকতে সানাকে ডাকাডাকি শুরু করে দেয়। ওভাবে সাহেবের ডাক শুনে তাড়াহুড়ো করে দৌড়ে আসতে গিয়ে সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যায়। এভাবে পড়ায় সানার পা মচকে যায়। ও কোমরে ব্যথা পায়। অনেক দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার চেষ্টা করছে সে। আকস্মিক এরকম হওয়ায় সবাইকে রিয়েক্ট করবে ভুলে যায়। সাহেব জলদি গিয়ে দৌড়ে সানার কাছে যায়। ব্যথা পাও নাই তো পিচ্ছি ভাবি? না ভাইয়া, আমি একদমই ঠিক আছি। সাফওয়ান, রেহানা, রাফিও চলে আসে তাদের কাছে। ব্যথা যদি নাই পাও তাহলে উঠে দাঁড়াচ্ছ না কেন তুমি? সাফওয়ানের কথায় সানা নিজেকে ঠিক প্রমাণ করতে উঠে দাঁড়াতে চায়। দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে উল্টো আরও ব্যথা পায় সে। সানার দিকে রাগে চোখে তাকিয়ে আছে সাফওয়ান। তাকে কোলে তুলে নেয়। একে তো সানা কোমরে অনেকটা চোট পেয়েছে, সেখানে শক্ত করে ধরায় আরও বেশি ব্যথা পাচ্ছে সে। ব্যথায় চেঁচিয়ে ওঠে সে। আমাকে নামাই দেন, তোলা লাগবে না আপনার। সানা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাফওয়ান সেদিকে তাকায়। একটা মানুষ নিজে এতটা ব্যথা পাওয়া সত্ত্বেও তা কেন এত লুকাচ্ছে? তুমি নাকি ঠিক আছো, ব্যথা পাও নাই, এখন এইভাবে চিল্লাচ্ছ কেন? বা কান্নাই বা করছো কেন? ভাই, তুমি বোকার মতো এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভাবিকে রুমে নিয়ে যাবে? তার পা দেখছ ফুলে কি হয়েছে? জলদি ডক্টর নিয়ে আসতে হবে তো। রাফিয়া কি বলবে সে আশা মাত্রই বোনের আবারও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বোনের কষ্ট দেখে রাফিয়ার চোখেও পানি চলে আসলো। সানাও এতক্ষণ ব্যথার জন্য খেয়ালই করেনি যে রাফিয়া আছে এখানে। সে তো ব্যথায় চটপট করেছে।
সাফওয়ান দ্রুত তাকে নিয়ে নিজেদের রুমে গেল। তার পিছন পিছন বাকি সবাই। সানাকে খাটে শুইয়ে দিল। রেহানা আপা দুটো হট ব্যাগে গরম পানি ভরে জলদি নিয়ে আসো। রেহানা তুমি দেখো সাইডের ড্রয়ারে মুভ আছে, ওইটা দাও। সাইফা আমার ফোন দেখ, ডক্টর নামে সেভ করা আছে, তাকে ফোন দে। আরে ভাইয়া, এই ডাক্তার কল দিয়েছে, কিছু হবে না। দাঁড়াও, আমার ফ্রেন্ডকে কল দেই, সে অর্থোপেডিক। সানা সাফওয়ানের মুখে রাফিয়ার নাম শুনে অবাক হয়ে যায়। সাইডে দেখে তার বোন। এতগুলো দিন পর নিজের বড় বোনকে দেখতে পায় সে। আপু। সানার ডাক শুনে রাফিয়া তাড়াতাড়ি করে বোনের কাছে আসে। সাফওয়ানকে অয়েন্টমেন্ট দিয়ে সানা অন্য পাশে গিয়ে বসে। বোনকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কেঁদে দেয় সানা। এতক্ষণ ধরে নিজেকে সামলে রাখলেও তার বড় বোনকে কাছে পাওয়া মাত্রই আর নিজেকে সামলাতে পারল না। বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর বলছে সে অনেক ব্যথা পেয়েছে, হয়তো বড় বোনের সামনে সবাই পিচ্ছি হয়ে যায়। সাফওয়ান সানার পায়ে মলম লাগাতে গেলে সানা বলে, খবরদার, আমার পায়ে আপনি হাত দিবেন না, আমি মলম লাগাবো না, আমার ব্যথা করছে। এই মেয়ে, তখন না বললে ব্যথা করছে না, এখন আবার এসব বলো কেন? আপু, তুই তাকে বল আমার পায়ে হাত না দিতে। শান্ত হ সানা, কিচ্ছু হবে না। অয়েন্টমেন্ট না লাগালে আরও বেশি ব্যথা করবে। ডাক্তার আসতে আসতে অনেক সময় লাগবে, তো ততক্ষণ একটু ভাইয়া মলম লাগাক। সাহেব, তুই যা, তোর রুমে ফ্রেশ হয়ে আয়, তোর ফ্রেন্ড আসা অবধি। এখন তো রাফি আছে, সমস্যা নেই এখানে। সাহেব বাইয়ের কথা মতো চলে যায় সেখান থেকে। অনেক সময় জার্নি করে আসায় তারও অবস্থা টাইট। সানা একটু শান্ত হয়ে রাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বসে। মনে হয় ছেড়ে দিলে রাফিয়া পালিয়ে যাবে। সাফওয়ান ধীরে ধীরে পায়ে মলম লাগাচ্ছে, খেয়াল রাখছে যাতে সানা বেশি ব্যথা না পায়। সানার মাথায় রাফিয়া হাত বুলিয়ে দিচ্ছে। তখনই রেহানাও ওয়াটার ব্যাগ নিয়ে আসে। একটা রাফিয়াকে দেয়, আরেকটা সাফওয়ানকে দেয়। রাফিয়ার কাঁধে সানার মাথা। রাফিয়া সানার কোমরে সেকা দিয়ে দিচ্ছে। গরম পানি সেকা দিলে নাকি ব্যথা অনেকটা কমে। আর সাফওয়ান সানার পায়ে দিচ্ছে। সানার অনেক কষ্ট হচ্ছে। প্রায় ঘন্টাখানেক পর ডাক্তার আদিল এসে সানার চেক আপ করে। মনে হচ্ছে পা প্যাকচার হয়েছে, এক্স রে করানো লাগবে ভাইয়া, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আজ তো পারবেন না, কাল সকালে হসপিটালে নিয়ে আসুন ওনাকে। কিন্তু এত ব্যথা নিয়ে সারা রাতও কীভাবে কাটাবে? চিন্তা করবেন না, আমি পেইন কিলার দিচ্ছি, এটা খাইয়ে দিন, আর ঘুমের ইঞ্জেকশনও দিয়ে দিচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। সাফওয়ান খুবই টেনশনে আছে সানাকে নিয়ে। আদিলকে আজ আর যেতে দিল না সে। আদিল, আজ বরং আমার বাসায় তুমি থেকে যাও, কাল একসাথেও হসপিটালে যাব। এই সাহেব, ওকে নিয়ে যা, ফ্রেশ হয়ে নিচে আয়। তোর ভাবি আজ সব খাবার নিজের হাতে রান্না করেছে তোর জন্য। জি আচ্ছা ভাইয়া। সাহেবরা চলে যায়। সাফওয়ান সানার পাশে গিয়ে বসে। গভীর ঘুমিয়ে আছে সানা। রাফিয়া তখনও তার পাশে বসা। রাফিয়া, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। সাইফার রুম তো চিনোই, সেখানে গিয়ে বিশ্রাম নাও যাও। সমস্যা নেই ভাইয়া, আমি ঠিক আছি। যাও, আমি আসি সানার পাশে এখন। রাফিয়া উঠে চলে যায়। সে জানে সাফওয়ান সানার সম্পূর্ণ খেয়াল রাখবে। খাবার টেবিলে সবাই বসে আছে। রাফিয়া সাইফাও চলে আসলো টেবিলে। সাইফা বাসায় ছিল না, তাই জানে না সে সানার কথা, কিন্তু মিসেস লিমা আর শিহাবও শুনে যায়নি দেখতে। আজ আমার ছেলে এতদিন পর আসলো, আর আজই পা ভেঙে বিছানায় পড়তে হলো মহারানীর। মায়ের কথায় 3 ভাই বোন বিরক্ত হয়ে যায়। তার মুখে সানার জন্য ভালো কথা তারা কখনো শুনতেই পারেনি। সবাই খাবার টেবিলে চুপচাপ বসে খাচ্ছে। লিমার কথা যে কারো পছন্দ হয়নি তা সবার মুখের হাবভাব দেখলেই বোঝা যাচ্ছে। এক অসুস্থ মেয়েকে নিয়ে এমন মন্তব্য করায় সাইফ রেগে গেল। মম, আপনি কিভাবে সানাকে নিয়ে এসব কথা বলতে পারেন? ও কি ইচ্ছে করে অসুস্থ হয়েছে? কেউ কি ইচ্ছে করে নিজের পা ভাঙে? নিজের মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় মনে হয় সে আদব কায়দা বিদেশে গিয়ে বলতে বসেছে সাহেব। না আব্বু, আপনি হয়তো ভুলে গেছেন, আপনার স্ত্রী যাকে নিয়ে এসব বলেছে সেই মেয়েটি আপনার নিজের ভাগ্নি হয়। বাদ দাও সবাই, খেয়ে নাও। ভাবি এত কষ্ট করে সবার জন্য রান্না করেছে, আর তোমরা সবাই কি শুরু করেছ? সাফওয়ান চুপচাপ বসে আছে, নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টায়। সে চায় না তার ব্যবহারে কেউ কষ্ট পাক। সিনথিয়া, আসলে আমি সাফওয়ান আর সাইফের বোনের নাম আগে থেকেই দিয়েছিলাম, তা ভুলে গেছি, তা নতুন করে নাম দিলাম।
সিনথিয়া খাবার খাওয়ার ফাঁকে আদিলের দিকে তাকাচ্ছে বারবার। হয়তো প্রথম দর্শনে সে ক্রাশ খেয়েছে তার উপর। রাবিয়া নিজের বোনের নামে এত কথা শুনে খাবার যেন গলা দিয়ে নামছে না, তবুও জোর করে খাওয়ার চেষ্টা করছে। পিচ্চু সানা আজ কত বড় হয়ে গেছে তাই না ভাই? কি সুন্দর করে রান্না বান্না শিখে গেছে। তার হাতের রান্নাও মাশাল্লাহ কত মজার, আমি ভাবতেও পারিনি। সাইফের কথায় মুচকি হাসে সাফওয়ান। হ্যাঁ, তার সেই ছোট অবুজ সানা আজ অনেক বড় হয়ে গেছে। সানার কথা মনে পড়তে সাফওয়ান খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে চলে যায়। সানাকে একা রুমে রেখে এসেছে সে। সাফওয়ানের চলে যাওয়াতে কেউ কিছু বলেনি, সবাই জানে কই যাবে তাই। লিমা শিহাবও উঠে নিজেদের রুমে চলে যায়। টেবিলে রাফিয়া, সিনথিয়া, আদিল, সাইফ আর রেহানা। রেহানা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আচ্ছা রেহানা আপা, কুদ্দুস ভাই কই? আমি এসেও তাকে দেখলাম না। আগে তো উনি সারাদিন ভাইয়ের আগে পিছেই করতেন। কুদ্দুসের কথা শুনতে অন্যমনস্ক হয়ে পড়ে রেহানা। আসলে কুদ্দুস কোথায় আছে কেউই জানে না। সে যে পালিয়েছে, আজ এই কয়েক বছরও তার কোনো হদিস পাওয়া যায়নি। তার মন বিষিয়ে উঠল। রেহানাকে ভালোবাসার মায়ায় আটকে নিজেই উধাও হয়ে গেল। জানি না ভাই, 3 বছর আগে এক ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই দিনের পর উনি পালিয়ে কোথায় গেছেন আমরা কেউই জানি না। বড় ভাইজান তো এখনও ওনাকে খুঁজে বেড়ায়। কি এমন হয়েছিল রেহানা আপা? বাদ দেন ওইগুলো, আজকে পরে ভাইজান থেকে সব কিছু শুনে নিয়েন। আদিলের দিকে চুপি চুপি তাকাচ্ছে সিনথিয়া আর খাচ্ছে। আদিল ব্যাপারটা বুঝতে পেরে বিষম খেলো। এক মেয়ে তাকে এভাবে দেখছে, ব্যাপারটা মোটেও হজম হচ্ছে না তার। আর মেয়েটা যদি হয় সাইফ সাফওয়ানের বোন। রাফিয়াও নিজের খাওয়া শেষ করে উঠে চলে যায়। রাফিয়া যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাইফ। হয়তো সে নিজেকে না হলে অন্যকে বোঝাতে সক্ষম। রাত প্রায় 3টার কাছাকাছি। সানার মনে হচ্ছে কেউ তার ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছে। গেমে একাকার হয়ে যাচ্ছে সে। ধীরে ধীরে তার সামনের চেহারা স্পষ্ট হলো। তার মা বাবা তার ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সানা দৌড়েও তাদের নাগাল পাচ্ছে না। চিল্লিয়ে উঠে বসলো সে। তার চিৎকারে সাফওয়ানের ঘুম ভেঙে যায়। উঠে জলদি সানার কাছে গেল। কি হয়েছে সানা? এভাবে চিল্লাচ্ছ কেন তুমি? আমার ছেলে সাফওয়ান, আমার ছেলে মা বাবা চুরি করে হারিয়ে গেল। এনে দেন আমার ছেলেকে, প্লিজ আমার ছেলেকে এনে দেন। সাফওয়ানের চোখও চলচল করে গেল। মনে পড়ে গেল সেই ছোট্ট হাত পায়ের ছোট্ট দেহটা। আদিল, সিনথিয়া, রাফিয়া সাহেব সহ সবাই সানার চিৎকার শুনে এই রুমে ছুটে আসে। সানার মুখে ছেলের কথা শুনে রাফিয়া রেহানাবাদে সবাই অবাক হয়ে যায়। সাফওয়ানের বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে সানা। ঘুমের রেশ এখনও কাটেনি তার। সানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাফওয়ান। কি হয়েছে ভাই? ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে ও। ভাই একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবা? হ্যাঁ, কর না। কি হয়েছিল তখন ভাই? আমরা তো কেউ ছিলাম না, এখনও জানতেও পারলাম না। সাইফের কথায় দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান। নিজের মধ্যে চেপে রাখা কথাগুলো এতদিন পর সবার সাথে বলার সময় হয়েছে। সাইফ বলা শুরু করলো। তখন আমি সানাকে নিয়ে এসেছি, 3-4 মাস হবে। সানার অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। সানা পড়াশোনা নিয়ে অনেক খামখেয়ালি করত। কিছুদিন যাবৎ সে ঠিকমতো খাবার খেত না। আমি ভাবতাম পরীক্ষার জন্য হয়তো ওর চিন্তায় এই অবস্থা। শেষ পরীক্ষার দিন স্কুলেও সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন ওকে নিয়ে আমি হাসপাতালে যাই। ডাক্তারের সাথে কথা বলে আমি কনফার্ম হই যে ও প্রেগনেন্ট। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। নিজের উপর রাগ হয়েছিল প্রচুর, কারণ ওর স্বাস্থ্য নিয়ে আমি প্রচণ্ড চিন্তায় ছিলাম। ওর এখন কনসিভ করাটাও শরীরের পক্ষে যতটা ক্ষতিকর, ততটা আমাদের বাচ্চার জন্য। সামনেও তার এসএসসি এক্সাম, কী থেকে কী করব ভেবে পাচ্ছিলাম না। মমকে জানালাম। মম তো বেজায় খুশি তার বংশধর আসবে। এদিকে আমিও নিজের কাজ সামলে সানার খেয়াল রাখতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, আমরা তো জানতাম সানা প্রেগনেন্ট। এরপর কি এমন হলো যে সানার মা বাবা হারিয়ে গেল, বাবুকেও আল্লাহ নিয়ে নিল, আর ভাবিও কেমন পাল্টে গেল? চুপ কর, ভাইয়ের কথা শেষ হওয়ার আগে বাম হাত ঢুকাস কেন? ভাইয়া তুমি বলো। সাইফ আর সিনথিয়ার কথার জন্য আদিলের ডিস্টার্ব হলো। আদিল অনেক মনোযোগ সহকারে সাফওয়ান থেকে শুনছিল। সানা তখন 4 মাস শেষের দিকে। কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছিল দিন দিন। বিশ্বাস হচ্ছিল না আমার এইটুকু মেয়ের পেটুতে আরেকটা জীবন আছে। এরপর আমি সানার খেয়াল রাখার জন্য গ্রাম থেকে রাফিয়াকেও ওর মা বাবাকে নিয়ে আসি। তাদের আনা যে আমার জীবনের এত বড় ভুল হবে তা যদি আমি জানতাম, তাহলে এই ভুল আমি কখনোই করতাম না। সানা আবারও কেঁদে ওঠাতে সাফওয়ান তার কথা থামিয়ে দেয়।
সানা প্রচুর কাঁদছে আর বলছে তার বাবুকে না নিতে। সানা গুম গুম চোখে নিজেকে খামছাতে লাগলো, নিজের গালে নিজে থাপ্পড় দিতে লাগলো। সব দোষ আমার, সব আমার দোষ। আজ আমার জন্য আমার বাবু আমার কাছে নেই। আল্লাহ, তুমি আমাকেও নিয়ে যাও, আমার যে আর ভালো লাগছে না আল্লাহ। সানার অবস্থা দেখে আদিল সাইডে রাখা ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে আবারও পুশ করে দিল। সানা শান্ত হয়ে গেল আবারও। ভাবির অবস্থা দেখে তো মনে হচ্ছে ওনার মেন্টাল কন্ডিশন তেমন ভালো না। ওনার এর আগেও এমন বিহেভ করেছে, আরও অনেক মনে হচ্ছে। ওনাকে কি ডাক্তার দেখানো হয়নি? এবার রাফিয়া মুখ খুলল। বাইরে থেকে পুরো কাহিনী শুনুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন কি কি হয়েছে। 1 মিনিট, তুমিও এখানে ছিলে তাই না রাফিয়া? তুমিও তাহলে জানো এখানে কি কি হয়েছে? সব জানারই কথা। থাম, আমি বলছি। সানার মা বাবা রাফিয়াকে পেয়ে সানা প্রচণ্ড খুশি থাকতো, তবে সানার মা বাবার মাঝে সেই খুশি দেখা যেত না। আমার সম্পত্তির লোভে তারা সানাকে আমার সাথে বিয়ে দিয়েছিল বয়স লুকিয়ে। আঙ্কেল আর মম নাকি ওনাকে অনেক টাকা আর জায়গা দেওয়ার লোভ দেখিয়েছিল, কিন্তু তারা কিছু না দেওয়ায় আমাদের উপরে অনেক রাগ ছিল তাদের। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাফওয়ানের মুখের দিকে। এরপর কি হলো ভাই? সানা মা বাবা রাফিয়াকে পেয়ে তো বেজায় খুশি। মা যখন যেভাবে যাই বলতো সেভাবে চলতো বোকা সানাটা। আমি অফিসে রাফিয়া আর কোচিংয়ে ছিল রাফিয়া। সানার মা সানাকে ইচ্ছাকৃতভাবে সেদিন ফাঁকা পেঁপে খাওয়ায় যাতে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সানা জানতো না যে ফাঁকা পেঁপে খেলে বাচ্চার ক্ষতি হবে, সেও মায়ের কথা খেয়ে নেয়। সানার বাবাও কিসব মেডিসিন এনে দেয় সানার মাকে, তারা মিলে সেসব মেডিসিন সানাকে খাওয়ায়। হঠাৎ করে সানা ব্যথায় চিৎকার করে ওঠে। সানাকে সেদিন তারা হসপিটালে নিয়ে যায়, কুদ্দুস আর রেহানা মিলে। সানার মা আমাকে ফোন দিয়ে জানায় সানার অবস্থা, কোন হসপিটালে নিয়েছে, এবং এটাও বলে যে সানা ইচ্ছাকৃতভাবেই পেঁপে খেয়েছে, সে বাচ্চা চায় না এই বয়সে। সব কথা শুনে আমার মাথা প্রচণ্ড খারাপ হয়ে যায়। হসপিটালে গিয়ে শুনি সানার অবস্থা খারাপ, বাচ্চাটাকে বাঁচানো যায়নি। তখন আমার নিজের কাছে নিজেকে অনেক অপরাধী লাগে। আজ আমি নিজের প্রতি সংযত থাকলে এই দিন আমাকে দেখতে হতো না। জানোস তোরা, নার্স যখন তোয়ালের মধ্যে সে ছোট্ট দেহটা আমার হাতে দিয়েছে, আবেগহীন হয়ে গিয়েছিলাম আমি। আমার সন্তান আমার অংশ, অথচ দুনিয়া দেখতে পেল না। ছোট ছোট হাত পা হয়েছিল, হয়তো আর কয়েক মাস গেলে সে দুনিয়া দেখত। কিন্তু তখন মনে হচ্ছিল সানার জন্য আমার বাচ্চা মারা গেছে, অন্য কিছু মাথায় আসেনি আর। বাচ্চাটার কথাই শুধু আমার মাথায় ছিল। আমি খুব কেঁদেছিলাম অসহায়ের মতো চিৎকার করে। সানাকে বেঁচে থাকতে হবে, তাকে হিসাব দিতে হবে আমার ছেলেকে মারার। সানাকে একা হাসপাতালে ফেলে রেখে আমি বাসায় চলে আসি। নিজের হাতে সেই দেহটাকে গোসল করিয়ে সাদা কাপড়ে পেঁচিয়ে আমার রুমের বেলকুনিতে দাঁড়ালে দেখা যায় এমন জায়গায় আমি কবর দেই। এই অবধি আমি সানাকে জানাইনি সে ছোট্ট ছেলেটাকে আমি কি করেছি। সবার চোখ দিয়ে পানি পড়ছে, সবাই কাঁদছে। কাঁদবেই বা না কেন? এত কিছু হয়ে গেল, কেউ টেরও পেল না। সাফওয়ানের চোখের পানি দেখে সবাই নিজেকে সামলে নিল। এই শক্তপোক্ত ছেলেটাও নিজেকে সামলাতে পারে না। এরপর কি হলো ভাইয়া? আদিল সাফওয়ানকে প্রশ্ন করল। সাফওয়ানের নিজের চোখের পানি মুছে আবারও বলতে শুরু করলো। সানা সুস্থ হয়, সানার সাথে আমার রুম আলাদা হয়। সানার অবস্থা অনেক খারাপ থাকে তখন। একে তো সন্তান হারিয়েছে, তার উপর অসুস্থ। এই অবস্থায় আমি তাকে সাপোর্ট না দিয়ে উল্টো দোষারোপ করতাম, বকতাম, কথা শোনাতাম। সানার মাও সাথে সাথে ওকে অনেক কথা শোনাতো। দিনকে দিন যেতে যেতে সানার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এত মানসিক চাপ সহ্য করতে পারে না মেয়েটি। এক পর্যায়ে সে আত্মহত্যা করারও চেষ্টা করে। সবাই যখন আমরা সানাকে নিয়ে ব্যস্ত, তখন সানার মা বাবা আমার ক্যাশ, টাকা, স্বর্ণ সব কিছু নিয়ে পালিয়ে যায়। অনেক খুঁজেও তাদের খোঁজ পাওয়া গেল না। রেহানার কাছ থেকে জানতে পারি আমি সব ঘটনা। এরপর সানা একটু সুস্থ হতেই আমরা তাকে সাইকিয়াট্রিস্টে দেখাই। সেখান থেকে জানতে পারি যে সানার মা সানাকে জোর করে পেঁপে আর কিছু মেডিসিন খাওয়ায়। পরে তার শরীর খারাপ হয়ে যায়। এরই মধ্যে আমার গার্ড কুদ্দুস ভাইও লাপাত্তা হয়ে যায়, যার খোঁজ আমি আজও পাইনি। সানা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো, আর কেমন পাল্টে গেল। তার মধ্যে সে বাচ্চা সুলভ আচরণ হারিয়ে গেল। সব পাল্টে গেল নিজ থেকেই। আমার সাথে কথা বলা কমিয়ে দিল। আমি বাসায় থাকলে রুম থেকে বের হতো না, আর আমিও আমার গিল্ট থেকে সানার সামনে যেতাম না। সেই সময় সানার আমাকে দরকার ছিল, সেই সময় ভুল বুঝে আমিও তাকে দূরে সরিয়ে দেই। এটাই ভাবে দিন গেল, তারপর বছর। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এতগুলো দিন ধরে কেউ ভালো নেই। এক বাসায় থেকেও কারো সাথে কারো কোনো যোগাযোগ নেই। আজ ভাইয়া না থাকলে আমি কোথায় থাকতাম জানি না।
মা বাবা আমার কিংবা সানার কারো কথাই ভাবেনি। তারা কিভাবে নিজেদের সন্তানের সাথে এত বড় অন্যায় করলো সে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমাকে এখানে রেখে গেল, ভাবলো না আমি কি করব। সাফওয়ান ভাই আমাকে মেডিকেল কলেজে ভর্তি করলো। বাবা মায়ের করা কাজে গিল্টি ফিল করতাম, লজ্জা বোধ হতো। তাও আমি হোস্টেলে চলে গেলাম। কেন জানি না সানার দিকে আমি তাকাতে পারতাম না। রাফিয়া কাঁদছে, নিজের ইমোশন সে চেপে রাখতে পারল না। শ্যামবর্ণের মেয়েটিকে কাঁদতে দেখে সাইফের বুকে মোচড় দিয়ে উঠল। রাফিয়াকে কাঁদতে দেখে কেন জানি না সাইফের অনেক কষ্ট হলো। সিনথিয়া সাইফের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আপনারা কাঁদছেন আর আপনাদের বোন নিশ্চিন্তে ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আদিলের কথায় সবার নজর যায় আবার সিনথিয়ার দিকে। আসলে মেয়েটা ঘুমাচ্ছে, এটা সিনথিয়ার ছোটবেলার বদ অভ্যাস। সাইফ, তুই গিয়ে সিনথিয়াকেও রুমে দিয়ে আয় যা। আর তোমরাও ঘুমাতে চলে যাও, সকালে আবার সবার কাজ আছে। সাফওয়ান অনুমতি পেয়ে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। সাইফ সিনথিয়াকে তার রুমে দিতে গেল। রাফিও তার পিছু পিছু যাচ্ছে। আদিল সাইফের রুমে চলে গেল। সিনথিয়াকে খাটে শুইয়ে দিয়ে সাইফ দাঁড়ায়। রাফিয়ের দিকে এক নজরে তাকিয়ে রাফিয়ের গাল থেকে অশ্রুফোঁটা মুছে দিল। বি স্ট্রং, তোকে কান্না করলে দেখতে ক্রিম আপার মতো লাগে। বিলিভ মি রাফু, তুই ক্রিম আপার লাইট ভার্সন। এইটুকু কথাই যথেষ্ট ছিল রাফিয়াকে রাগিয়ে দিতে। এতক্ষণ যে সে কান্না করেছে তা যেন নিমিষে বলে গেল। সে তেড়ে গেল সাইফের দিকে। এই, আপনার সমস্যা কি? সবসময় আমার পিছনে এভাবে লেগে থাকেন কেন? আপনার কাজের অভাব পড়েছে? আমি আপনার কোন ফাঁকা দানে মই দিয়েছি শুনি? এই মেয়ে, তুই এত ঝগড়ুটে কেন? মহিলাদের মতো ঝগড়া করতে তেড়ে আসছিস কেন? আমি তোর পিছনে কখন লাগলাম? আমি দি গ্রেট সাইফ শিকদার, যার তার পিছনে লাগি না আমি। দেখাই যায় কে কি করে। নিজের মুখে নিজের প্রশংসা সবাই করে, আর সবাই জানে আপনি কি করেন। আপনি হলেন জগরুটে বেটা। রাফিয়া, চুপ একদম। কেন চুপ করব? আপনি করেছেন কখনো? সুযোগ পেলেই আমাকে কথা শোনাতে চলে আসেন। যান বিদায় হন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো এখন। সাহেবকে কিছু বলার আর সুযোগ না দিয়ে রাফিয়া সাহেবকে ডাকিয়ে রুম থেকে বের করে দিয়ে সোজা আটকে দিয়ে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে। বাহিরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে সাহেব। সকাল 8টায় ঘুম ভাঙে সানার। চোখ কষলে তাকাতেই নিজেকে কারো বুকে দেখতে পায়। গাঢ় উঁচু করে দেখে এটা সাফওয়ান। সাফওয়ানের বুকে নিজেকে দেখে অবাক হয়ে যায় সানা। সে যে সাফওয়ানের বুকের উপর সারাটা রাত গাপটি মেরে শুয়েছিল। সাফওয়ান এখনও ঘুমাচ্ছে। কাল কত রাতে জেগেছিল সে, তাই সকালে ঘুম তার ওয়াশরুমে যাওয়া জরুরি। আবার সাফওয়ানকে বিরক্ত করতেও ইচ্ছে করছে না। অনেকবার ভাবার পর সানা নিচে নামার সিদ্ধান্ত নিল। এক পা সুন্দর মতো ফ্লোরে রাখলো সে, আরেক পা রাখার চেষ্টা করে ব্যথার জায়গায় পড়ে যেতে নেয়। ফ্লোরে চেপে ধরে দপাস করে ফ্লোরে বসে পড়ে। কিছু পড়ে যাওয়ার আওয়াজে সাফওয়ানের ঘুম ভেঙে যায়। তো ভিউয়ার্স, এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।